আবার লাস্টে একটা রিকোয়েস্ট করলাম যে তোমাকে আমি একটা গান শোনাই, ঠিক আছে? যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে দূরে চলে যায়, একটা সপ্তাহে এই দিনটার জন্য আমি ওর জন্য ওয়েট করতাম যে ও আসবো, ওকে আমি দেখুন। মানে ওর মাঝে আমি কি পাইছি, সপ্তাহে একদিন দেখি, একদিনের জন্য আমি 7 দিন ভাবি। আসার পরে আমি ওকে ডাক দিলাম, এই শুনো, ঠিক আছে? ও প্রথম ডাকে তুমি করে বলেছেন? হ্যাঁ বাহ। ঠিক আছে, এই কোন ক্যান্তরা একটু ছলনা মুই। সবকিছু মানুষ নির্ধারণ করতে পারলেও কে কাকে ভালোবাসবে, কে কার প্রেমে পড়বে, কে বহু মানুষের হাজার মানুষের প্রীতির কারণ হবে, দিস পার্টিকুলার থিং ইন্ডিকেটেড বাই দ্য অলমাইটি। সবাইকে অনেক অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং তোমাদের পছন্দের কথাগুলো সবসময় হয়তো বলা হয়ে ওঠে না, বাট আজকে কেন জানি বলতে মন চাচ্ছে, কারণ যখনই কোনো ইন্টারাকশন হয় ওপেন 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 প্ল্যাটফর্মে, তখন বহু মানুষের ভালোবাসাকে কাছ থেকে দেখার, এবং ওরা যখন লাভ গুরুর ব্যানারে এই 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 সম্বোধনটাকে ছুঁয়ে দেখতে চায়, তখন অনেক বেশি সম্মানিত বোধ করি। সো অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা এবং অনেক মহব্বতের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। তুই কি জানিস মানুষ আমাদেরকে পছন্দ করুক আর না করুক, ইন সাম এক্সটেন্ট উই আর ব্লেসড। কারণ সবকিছু মানুষ নির্ধারণ করতে পারলেও কে কাকে ভালোবাসবে, কে কার প্রেমে পড়বে, কে বহু মানুষের হাজার মানুষের প্রীতির কারণ হবে, দিস পার্টিকুলার থিং ইন্ডিকেটেড বাই দ্য অলমাইটি। অবশ্যই। কারণ বয়সের একটা সায়ান্নে এসে মনে হয় যে পরিচিত সিঙ্গাড়া দোকানের নাম কি, সবচেয়ে ভালো সিঙ্গাড়া বানায় তোর এলাকায় বাপ? জসিম। জসিমের সিঙ্গাড়ার স্বাদ এক সময় ফিকে হয়ে যায় যখন বয়স পড়ন্ত বিকালের দিকে আসে। তুই টের পাবি না বাবা, আমার বয়স আসলে টের পাবি, যখন জিভের আগাটা পুরু হয়ে যায়। সবচেয়ে ভালো কে চা বানায়? দুধ চা বানায়। আমি বলছি না যে ওইটা খাওয়ার পরে যে দুধ চা ওইটা না, এক্স্যাক্টলি ভালো দুধ চা সবাই পছন্দ করে। দুধ চা সোহেল, এই সোহেলের দুধ চাতেও এক সময় টেস্ট আনা, টেস্টের ওই তীব্রতাটা হারিয়ে যায়। জান, প্রথম প্রেমে পড়েছিল মেয়েটির নাম? আমারটা বলে দেবো? মেয়েটির নাম হাইড্রা খাই ভালো। হাইড্রা খাই ভালো। ছদ্মনামে যে নামে ডাকতি তারে? ছদ্মনাম ছিল, আমি ওকে পরি বলে রাখতাম। পরি। বয়স? কোন বয়সে প্রেমে পড়ছিলি? আমার তখন বয়স, আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি গ্রাজুয়েশন করতে। তুই তো অনেক ভালো, আমি তো ক্লাস 1-এ প্রেমে পড়েছি, কারণ একটা মেয়েকে রং পেন্সিল চুরি করে দিতে পারে না, বুঝছো? এটা প্রেম ছিল। নাহলে এতগুলো বাদ দিয়ে ওই মেয়েটার এখানে রং পেন্সিল দিছি। তো সেই কারণেই মনে হয় যে সবকিছু ফিকে হয়ে যায়। ওই পুরিও ফিকে হয়, সোহেলের চাও ফিকে হয়, শহীদুলের সিঙ্গাড়াও কিন্তু ফিকে হয়ে যায়। কিন্তু ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে। ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা আর এই সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। আর সে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন যে বান্দার সাথে নাকি তিনি দেখা করবেন, তিনি কি দিদার দিবেন। ওটাই কি ফানাফিল্লা বলে, যখন স্রষ্টা সৃষ্টি মিলেমিশে একাকার হয়ে যায়। তাই ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা আর সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। খোদার দিদার হলে বান্দার আর চাওয়া পাওয়ার থাকে কি? তাই বলো, শুধু ভালো লাগা, শুধু সোহেলের চা, শুধু শহীদুলের সিঙ্গাড়া আর প্রেমের পরীর প্রেমে থেকেই সত্যি ভালো থাকা যায় কি? না। দিস ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন। যিনি সবকিছুর ক্রিয়েশন তৈরি করেছেন, যিনি সবকিছুর আধার, সমস্ত শক্তিকে যিনি নিবন্ধিত করেছেন, তার প্রেমে পাগল হওয়াটা, সমস্ত গন্তব্য সেই জায়গাতে নিবন্ধিত হওয়াটার নামই হচ্ছে প্রেম, তার নামই হচ্ছে ইশক, তার নামই হচ্ছে ভালোবাসা। এগুলো বলতেছি কেন? তোর কথা বলতে বলতে একদম। বাংলাদেশ ঢাকা এফএম 90.4, স্বাগত আপনাকে। ওয়েলকাম। তুই দিয়ে শুরু করছিস, আপনি তে গেলাম, তুই বললে তো কষ্ট পাবি না তো? না না, অবশ্যই না। আচ্ছা, আমি আপনার ছোট। বাপজান বল। আমার নাম সাজ্জাদ, আমি ক্যারিগঞ্জ ইঞ্জিনিয়ার থেকে আসছি। আমি প্রবাসী ছিলাম, বিগত 2.5 বছর ধরে আমি আসছি দেশে। আনফরচুনেটলি আমার আর যাওয়া হয়নি সেখানে। কেন যাওয়া হয়নি সেটার উপরই গল্প। শুরু করবো? বাপজান প্লিজ। আমি ছিলাম এক দুরন্ত একটা ছেলে, বেসিক্যালি একটা মানে ছেলের ভাবটা যার মধ্যে থাকে ঠিক তেমন ছিলাম আমি। বন্যতা। জি, আড্ডাবাজি। তোকে ব্যাখ্যা দেওয়া লাগবে তো, কেন জানি মনে হয় যে তুই আমার মতো এবং তুই এমনই। আড্ডাবাজি, গান বাজনা, এই দুটা ছিল আমার লাইফের মানে মূল ফোকাস। গান করতে নাকি মিউজিশিয়ান? হ্যাঁ, গান করতাম, মানে ভোকাল আমি। আচ্ছা, খুব ভালো গান গাইতাম। আমার বাবা মা আমার ফ্যান, আমার ভয়েসের ফ্যান। গান দিয়ে শুরু করবি নাকি? আমি তো তোর ভয়েসের আমিও ফ্যান।
আচ্ছা। যতটুকু বললি ততটুকু। আচ্ছা, তুই বিশ্বাস কর, ভেতর থেকে বলতেছি। আমি বিগত 5-6 বছর আগে একটা গান দিয়ে শুরু করবি। তো নিকনেম কি নামে চিনে সবাই? আমাকে সাজ্জাদ বলেছি না? সাজ্জাদ। আমি কিন্তু ভিতর থেকে বলছি, কোন রকম আমি অভিনয় করি না, নাহলে ভাই হিসেবে তোকে তুই করে গুরু, ডাকতাম না। গুরু, আপনি আমাকে আপনার সামনে আমি কথা বলতেছি, সেটা আমার ভাগ্য। ঠিক আছে, আপনার শরণাপন্ন হতে পারছি, আর আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন, সেটা আমার কাছে মানে আরো বেশি প্রেসারে ফেলাইতেছে। ঠিক আছে, আপনি বলেন, আপনি করতে বলেন, আমি করে ফেলি। কি ধরনের গান তুই করিস নরমালি? আমি রবীন্দ্র মানে ক্লাস করছি বুলবুল একাডেমিতে 5 বছর। বাট কি ধরনের গানে তোর আমি স্পেশালিটি? স্পেশালিটি আমি আধুনিক গান গাই। ফোক গান কি গাস? ফোকও ভালো লাগে। বাট আধুনিক কোনটা সবচেয়ে তোর আধুনিক কমফোর্ট ফিল বলতে করিস? কোন আমার গানটা? মানে পুরোনো গান যেগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের তার গানগুলো সাথে কোন গানটা তোর গলায় ভালো আসে বলে লোকে বলে? আচ্ছা, আমি একটা শহীদ নন্দীর গান গাই। গা। ঠিক আছে। তুই কি জানিস সুবিনন্দির সাথে বহুদিন আমি আড্ডা দিয়েছি? আচ্ছা, আচ্ছা। আর তুই কি জানিস যে মিউজিক ক্লাব একটা দারুণ প্রোগ্রাম, ইটস এ ল্যান্ডমার্ক প্রোগ্রাম, মিউজিক ক্লাব বাংলা ভিশনের। ওইটা আমি প্রায় 4-5 বছর আমি এই প্রোগ্রামটা হোস্ট করতেছি। সো আমি নিজেও কিছু পারি না, বাট আমার কান তৈরি হয়ে আছে, আচ্ছা। পাগলের মতো শোনার জন্য অপেক্ষা করতেছি। এই গানটা গাওয়ার মাইক্রোফোন একদম কাছে রাখবি, তোকে তো শেখানো লাগবে না, লিপ্ত আছে। ওকে। এই গানটা গাওয়ার আরেকটা কারণ আছে। আমি যখন আমার মানে যার জন্য আমি আসছি এখানে, তাকে প্রথম আমি এই গানটা শুনেছিলাম, আর এই গানটা শোনার পরেও আমার প্রতি মানে ওর ফোকাসটা। ঠিক আছে। যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই। খুবই নার্ভাস ফিল করতেছি আপনার সামনে। কেন বাপ? মানে আমি এত ধরদ দিয়ে এত মহব্বত দিয়ে কে থাকবে পাশে? শুরু কর। হ্যাঁ, দিনটি ছিল শনিবার বিকেল বেলা। আমি তখন আমার একাডেমিতে যাওয়ার জন্য গিটার ছিল। তুই তো ওই রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ, শিখছিস। রবীন্দ্রসঙ্গীত শিখতাম তখন। শোন, বাই দ্য ওয়ে, 2016 রবীন্দ্র নজরুল এগুলো কিন্তু কোনো কপিরাইট নাই। হ্যাঁ, চাইলে কিন্তু রবীন্দ্র গাইতে পারিস। Right. এখন না, চাইলে পরে যখন মনে হয়। ঠিক আছে। তো আমি বের হচ্ছিলাম, আমার বাড়ির গেটের বাইরে বের হলাম। মানে সেখানে দাঁড়ানোর কথা ছিল না, দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল সেখানে। আর ওকে মাইক্রোফোন নিয়ে কিন্তু বলা উচিত না আমার, লিপ টাচ। আচ্ছা, রাখিস। হ্যাঁ, তখন আমি আমার যার দিকে ফোকাসটা যায়, যে মেয়ের দিকে, তার হাসি। কয়টা মেয়ে? দুটা মেয়ে ছিল, ওখানে চোখ চলে হ্যাঁ, একই অপরের সাথে কথা বলতেছিল। তো একটা মেয়ের দিকে আমার চোখ যায়। বর্ণনা দিস। হ্যাঁ, মেয়েটার First দেখা যেমন মনে হয়। হ্যাঁ, ফার্স্ট দেখায় ওর হাসিটার দিকে আমার নজর ছিল। ঠিক আছে, বেসিক্যালি আমি কোথাও তাকাইনি। ওকে। আর ওটাই ছিল আমার মানে জীবনের মানে প্রথম ধাক্কা। ঠিক আছে, না এর আগে আমি অনেক মানে কলেজ লাইফে, স্কুল লাইফে অনেকের সাথে আড্ডা দিছি, মানে এমন ঢাকা ইজ ডিফারেন্ট সাজ্জাদ। আমরা তো ভালোবাসা বিলানো মানুষ। হ্যাঁ, এ ফাইজলামও করলাম, ফান করলাম, কিন্তু ধাক্কা ইজ ডিফারেন্ট। যে ধাক্কার কারণে ওর কাছে আমরা ছোট হয়ে যাই, মানে শিশু হয়ে তখন যাই। কেন জানি আমার মনে হয়েছে না, মানে ও আমার মানে Exactly. মানে This is the আল্লাহ আমার very জন্য first time. পাঠাইছেন। This is the very first time that বেসিক্যালি আরেকটা কথা বলতে চাই আমি, যে আমি ছোটবেলা থেকেই তো মানুষ একটা আর্ট করে রাখে ভিতরে, একদম ভিতরে ব্লডিং করা থাকে। হ্যাঁ, blooding আমার করা। ভালোবাসা মানুষটা এরকম এরকম হবে। থাকবে। ঠিক আছে, মিলে গেছে। হ্যাঁ, আর ওর হাসিটা সেম ওরকম ছিল, আর ওর কাটিংটা সেম মানে ওরকম ছিল। শেষ, ঠিক আছে, বুঝে গেছি। যেটা আমার মানে ভালোবাসার অন্যতম। আমার ছোটবেলার ভার্সন দেখতে পাচ্ছি, তাই না? তো আমি গিটার নিয়ে আমার তাই মনে হতো, আমি ঘুরতে থাকবো, আমার ভিতরে যে ধরনের মেয়ের ফিল তৈরি হয়, ওর সাথে একদিন দেখা হয়ে যাবে। আচ্ছা, দেখা কিন্তু তো আমি পথ দিয়ে যাচ্ছিলাম, তো ওদের দিকে আবার তাকাইছি আমি, যে কারা এগুলো যে আমার বাসায় দাঁড়ায় রয়েছে। মানে আমার মানে আমি তখন আর একাডেমিতে যাইনি। ঠিক আছে, তো আমার কৌতূহল জাগলো যে মেয়েটা কাদের বাসায় এসেছে। আচ্ছা, তুই কন্টিনিউ করতে থাক। অঙ্গনের সাথে আমি লাইট এবং সাউন্ডটা একটু ঠিক করে নিই। Okay. প্লিজ কন্টিনিউ কর। তো আমি তখন আবার ফিরে এসে আমি আমার বাসায় চলে যাই। আমি আমার বাসায় চলে যাই। বাসা চলে যাওয়ার পরে দেখলাম যে মেয়ে দুটো আমার বাসাতেই। আচ্ছা, হ্যাঁ, আমার বাসাতেই
মানে আমার এক ভাড়াটিয়ার রুমে দেখতে পারছি আমি। তো আমি আমার আরেকটা ভাড়াটিয়া ছিল, তাকে আমি জিজ্ঞেস করছি যে মেয়ে দুটা কারা। তো তারা বললো যে এই বাসায় বেড়াতে আসছে, আজকে প্রথম, ওর নানু এই বাসা থাকে। তো তখন আমার ভিতরে আরো আনন্দ কাজ করলো যে না, ও আমার টাচে আছে, ঠিক আছে। সো সেদিন আমি ওর কথা ভাবতে ভাবতে আমি সারাদিন, মানে আমাকে একাডেমি থেকে ফোন দেওয়া হলো, আমি সেদিন আর যাইনি। তো সেদিন থেকেই কাহিনী, ঠিক আছে। ও মাঝে মাঝে আমার বাসায় আসতো ওর নানুকে দেখতে। ওর নানু একটু বৃদ্ধ ছিল, একটু মানে রোগী ছিল, যার কারণে ওদের বাসা পুরান ঢাকাতে, আর আমাদের জিনিয়ার থেকে ওদের বাসা দূরত্ব প্রায় 20 মিনিট লাগে যেতে। তো আপডেটে একদিন আসতো দেখতে। তো ওই আপডেটের জন্য আমি মানে প্রত্যেকটা সপ্তাহে এই দিনটার জন্য আমি ওর জন্য ওয়েট করতাম যে আসবো, ওকে আমি দেখুন, ঠিক আছে। তো ওকে দেখতে দেখতে এইভাবে আমার প্রায় আপনার 1 বছর চলে গেল, ঠিক আছে। শুধু দেখা দেখি, কোনো কথা হচ্ছে কোনো না? কথা না, মানে আমি ওর সাথে যে কথা বলবো, মানে আমার সাহসও হয় না। আর দ্বিতীয়ত আমার বাসায় ভাড়া মানে বেড়াতে আসছে, তো আমার ভিতরে একটা মানে সংকোচ কাজ করতো যে আমার বাসায় যদি একটা বিচার দেয় আমার মা বাবার কাছে, এরকম রেকর্ড আমার নাই, ঠিক আছে। আর আমার এলাকাতে আমাকে মানে একটা সাংস্কৃতিক মনা মানুষ হিসেবে সবাই জানতো, ঠিক আছে। তো আমি চাইতাম না যে আমার লাইফে এরকম একটা কালি পড়ুক যে কেউ আমাকে এরকম কথা বলতেছে। তো আমার ভিতরে কনফিউশন কাজ করতো, তাই আমি বলতে পারতাম না। তো এইভাবে দেখতে দেখতে তখন একটা সময় আমার ভিতরে ফিল আসলো, না এই ভালো লাগাটা আমাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। আর আমি পারতেছি না, মানে ওর মাঝে আমি কি পাইছি, সপ্তাহে একদিন দেখি, একদিনের জন্য আমি 7 দিন ভাবি, ঠিক আছে। রাত দিন মানে ওকে কি বলবো, মানে প্রথম দেখায় ওকে কিভাবে ডাক দিব, ঠিক আছে, শুরুটা কিভাবে করব, এগুলো ভাবতে ভাবতে আমার, মানে এটা কি দিবা স্বপ্ন না রাতের স্বপ্ন? রাতের স্বপ্ন, ঠিক আছে। সারাদিন কি এসব নিয়ে চিন্তা করো? সারাদিন আমি ওই যে গান টান করতাম, ঠিক আছে। তারপরে আমি কিছু টিউশনি করতাম, ঠিক আছে। টিউশনি করে যেত, টিউশনির সময় আমি ওর কথা ভাবতাম, ঠিক আছে। বেসিক্যালি আমার রাত্রে ওর কথাটা বেশি ভাবা হইতো, সময়টা মানে পার করতাম। তো আমি সেই টাইমের একটা লাভ লেটার লিখলাম, প্রায় 3 পেজের, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত, যে আমি 1 বছরে ওকে কিভাবে ভালো লাগা, ঠিক আছে। আমার মনের কথাগুলো জাস্ট ওই স্ক্রিপ্টে ছিল। তো একদিন ও আসছে, সেদিন ওর মা আসছে, ওর বাবা আসছে একসাথে, ওর একটা ছোট বোন ছিল। তো আমি ওর ছোট বোনকে জিজ্ঞেস করলাম, ওর ছোট বোনের বয়স মেবি 6 থেকে 7। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি আজকে থাকবে না চলে যাবা? কয় না, আমরা চলে যাব। আর আমরা সামনে একটা জায়গা নিছি, তো আমার বাবা মা হয়তো ওই জায়গাটা দেখতে যাবে একটু পরে। প্লট ছিল সামনে, আমাদের বাড়ির সামনে। তো ও বের হয়েছিল, ওর মা বাবা বের হয়েছে, ওর নানুর সাথে বাসায় ছিল। তো এই সময়টাতে আমি কাজে লাগাইলাম, ঠিক আছে। তো ওকে আমি ও যখন ও প্রায় আমার গেটের সামনে আসতো, আমার গেটের সামনে একটু খোলামেলা হাওয়া ছিল, ঠিক আছে। যখন কারেন্ট চলে যেত তখন ও মাঝে মাঝে এখানে আসতো। তো ওই সময়টার জন্য ওয়েট করতেছিলাম যে ও এখানে আসবে আর আমি ওকে ডাক দিব। তো আসলো, ঠিক আছে। আধা ঘন্টা ওয়েট করার পর আসলো। আসার পরে আমি ওকে ডাক দিলাম, এই শুনো, ঠিক আছে। ও প্রথম ডাকে তুমি করে বলেছেন? হ্যাঁ, ঠিক আছে, এই শোনো। মানে ও আমার জুনিয়র, সেটা আমি জানতাম, ঠিক আছে। তো আমি বললাম, ও শোনো। তো ও প্রথমেই দৌড় দিল, ঠিক আছে। দৌড় দিয়ে ওর নানুর রুমে, ঠিক আছে। তখন আমার ভিতরে আরো বেশি মানে ভয় কাজ করে ফেলাইলো, ঠিক আছে না। তো ওকে তো এইভাবে ডাক দেওয়া যাইব না, আর ইম্পসিবল এটা যে আমি স্ক্রিপ্টকে দিব, ঠিক আছে। তো এরকম একটা চিন্তা ভাবনার ভিতরে কাজ করলো। তবুও আমি থাইমা থাকি নেই, ঠিক আছে। আমার ভালো লাগাটা দিন দিন আরো বাড়তেছিল, ঠিক আছে। কেন জানি না, ঠিক আছে। একটা মেয়েকে ডাক দিলাম, কত মেয়ের সাথেই তো কথা বলি, ঠিক আছে। কারো জন্য তো এরকম মনে হয় না, বাট এই মেয়ের জন্য কেন, ঠিক আছে। আমি নিজেকে প্রশ্ন করতেছিলাম। তো যাই হোক, এইভাবে আপনার আরো 1 বছর চলে গেল, ঠিক আছে। চলে যাওয়ার পরে দেন আমি আমার ফ্রেন্ডের সাথে এটা আলোচনা করলাম ব্যাপারটা, ঠিক আছে। আমি ওর ফ্যামিলির সম্পর্কে একটু ডিটেলস দিই। ওর ফ্যামিলিটা ছিল খুব রিচ, ঠিক আছে, পুরান ঢাকার স্থানীয়। আর ওদের তুলনায় আমরা ছিলাম একটু নিম্ন, ঠিক আছে। ওদের রেওয়াজটা ছিল যে, আমি যতটুকু জানতাম যে আপনার ওদের রেওয়াজের মধ্যে বিয়ে দিবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমি আগেই মানে খুঁজে বের করছি, ঠিক আছে। তারপরও আমি শেষ চেষ্টা চালানোর জন্য আগে যাচ্ছিলাম, ঠিক আছে। তো আমি একদিন ওর নানু আমার ঘরে আসলো, আসার পরে বলতেছে যে আমার মেয়েকে কল দিব, কল ঢুকতেছে না, দেখো তো কি হয়েছে সাজ্জাদ। তো আমি ওই নাম্বারটা কি করলাম, মানে এক দেখে মুখস্থ করে ফেললাম, ঠিক আছে। আমি কি এটা কোন মেয়ে আপনার, ওই যে বংশাল থেকে যে আসে? হ্যাঁ।
ঠিক আছে। তো আমি নাম্বারটা মুখস্থ করে ফেললাম। মুখস্থ করার পরে তাকে হয়তো তার ব্লক লিস্টে ফালাই দিছিল, বাটন সেট ছিল, ঠিক আছে। ব্লক লিস্টে পরে আমি ব্লক লিস্ট ছুটাই দিছিলাম। তো আমি ওই রং নাম্বারে আমি প্রায় ওকে ফোন দিতাম, ঠিক আছে। একবার ওর মা ধরতো, মানে ধরার পরে আমি কেটে দিতাম, ঠিক আছে। একবার ও ধরতো, ও ধরার পরে আমি দু একবার হ্যালো বলতাম যে হ্যালো আপনার সাথে একটু কথা আছে যদি বলতেন। ও ইগনোর করতো যে না আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না, আরেকবার যদি ফোন দেন আমি আমার বাবা মার কাছে বিচার দেবো আর আপনার নাম্বার তাদের কাছে পৌঁছায় দেবো, ঠিক আছে। তো আমি আপনার 1 মাস 2 মাসের মধ্যে আর ফোন দিতাম না, মানে আমার দেয়ালে যখন পিঠ থেকে যেত তখন আমি আমার ফোন দিতাম, ঠিক আছে। তো এইভাবে চলে গেল অনেক বছর, প্রায় 3.5 বছর। 3.5 বছর পর তখন আমি গান বাজনাতেই ছিলাম, টিউশনি করে তো লাইফ হয় না, ঠিক আছে। তখন আমার বাবা মা ডিসাইড করলো, আমার বাবাও অসুস্থ হয়ে গেল। আমার ফ্যামিলিতে 2 ভাই, আমি আর আমার ছোট ভাই, ঠিক আছে। আর উপার্জনকারী আমার বাবা, আর বাসা ভাড়া যা পাই ওটা সংসারে চলে যায়, ঠিক আছে। তখন আমার বাবা মা ডিসাইড করলো যে ও যদি দেশে থাকে তাহলে গান বাজনা করে লাইফটা হয়তো শেষ করে দিবে, ঠিক আছে। তো আমাদের উচিত ওর একটা ব্যবস্থা করে দেওয়া কিছু একটা। তো তারা ডিসাইড করলো আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। তো আমিও আমার ফ্যামিলির কথা চিন্তা কইরা, তাদের কথা রাই দিয়ে মানে সাই কইরা, আমাকে আগে থেকে বলছিল, বাট আমি 1 বছর আমি তাদের ইগনোর করছি এই কথাগুলোরে। দেন আমি একদিন ভাবলাম না ঠিক আছে আমার যাইতে হইব, দেশে আমি কিছু করতে পারতেছি না, ঠিক আছে। দেন আমি তাদের কথা দিলাম, আচ্ছা আমি পাসপোর্ট ওকে, আমার সে সময় আমি ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করছিলাম, ওকে। তো তারা পাসপোর্ট জমা দিল, পাসপোর্ট জমা দেওয়ার ঠিক 1 দিন আগে ও আমাদের বাসায় আবার আসলো, ঠিক আছে। তো আসার পরে সেদিন আমি ভাবলাম যে আমি তো চলেই যাবো, ঠিক আছে। তো আমি আমার মনের কথাটা এবার যেভাবে হোক ওকে বলুম, ঠিক আছে, অ্যাটলিস্ট মনের একটা সান্ত্বনা পাবো, ঠিক আছে। আর আমার সারা জীবন আর ভিতরে আর মানে ওই শূন্যতাটা কাজ করবে না যে আমি বলতেই পারলাম না, ঠিক আছে। সো আমি সেই সুযোগটাকে কাজে লাগাইলাম, ঠিক আছে। ও সম্ভবত সেই দিনটা ছিল ভ্যাকেশন, আপনার সামার ভ্যাকেশন, ঠিক আছে, মানে গ্রীষ্মের ছুটি ছিল। ও হয়তো 3-4 দিনের জন্য আসছিল সে সময়, ঠিক আছে। তো আসার পরে ওর মা, ও আর ছোট বোন, ওর মা আর বাবা আসেনি সে সময়। তো আমি ভাবলাম না একটা ফোন দিই, ঠিক আছে, দেখি ও যদি ধরে একটা চান্স নেই, ঠিক আছে। ওর মা যদি না ধরে, ও যদি ধরে আমি আমার কথা বলে ভালাম। তো ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর ওই ধরছে। ওর সামনে মেবি ওর মামা ছিল, ঠিক আছে, বসে থাকা। পরে আমার বলতেছে আমি আপনাকে চিনি না, আগের মতোই বলে কেটে দিল। দেন আমি ওকে একটা টেক্সট করলাম যে আপু আপনার সাথে আমার প্লিজ কিছু কথা আছে, আর আপনি আমাকে যা ভাবতেছেন আমি তেমন না, ঠিক আছে। আমি জাস্ট আপনার সাথে 2টা মিনিট কথা বলবো, বেশি না, 2টা মিনিট বলেন। আচ্ছা, ও আমাকে বলতেছে আচ্ছা টেক্সটে বলেন, যা বলার টেক্সটে বলেন। তো আমি টেক্সট করে বললাম আপনার হাসিটা আমার অনেক সুন্দর, ঠিক আছে। আর আপনি আমার হাসি কিভাবে দেখলেন? দেন আমি ডিটেলস দিলাম না, আমি বললাম না জানি আমি, ঠিক আছে। আর আপনার ড্রেসটা আজকে যা পরছেন হলুদ কালারের ছিল, ছাপার ভিতরে, ঠিক আছে। আমি বললাম যে আজকে আপনার ঠিক পরীর মতো লাগতেছে, হলুদের ভিতরে একটা সাদা সাদা ছাপ ছিল। তো বলতেছে ও কনফিউশন হয়ে গেছে যে আমি ওকে দেখতেছি। ও আর বেসিক্যালি আমার এলাকার ভিতরে এমন কোনো ছেলে নেই যে ওকে এইরকম কমেন্টস করব, কারণ কারোর সাথে ওর পরিচয় নেই, ঠিক আছে। ও কনফিউশন হয়ে গেল যে কে এই ছেলেটা। ওই আমাকে নক করা শুরু করলো, ভাই আপনি কে প্লিজ বলেন, আমার তো ভয় লাগতেছে, ঠিক আছে। আর আপনি আমার ড্রেস কিভাবে চিনলেন, ঠিক আছে, আপনি কে আমাকে বলেন, ঠিক আছে। দেন আমি বললাম ঠিক আছে আমি আপনাকে বলবো, বাট আমাকে কথা দিতে হবে যে আমি যা বলবো আপনার রিয়াকশন যদি আমার বিপরীতে থাকে তবুও আপনি এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে পারবেন না, ঠিক আছে। ও আমাকে কথা দিল। তো কথা দেওয়ার পরে আমি বললাম আমি সাজ্জাদ। কোন সাজ্জাদ? আমি কি আপনি যার বাসায় বেড়াতে আসছেন তার ছেলে আমি, মানে ওই বাড়িওয়ালার ছেলে আমি। তো ও তো শখ খেয়ে গেছে, ঠিক আছে, যে আপনি আমার নাম্বার পাইলেন কিভাবে, ঠিক আছে। আর আপনি তো মানে এমন না, আপনি সবসময় আমি আপনাকে মানে মাথা নিচু করে যাইতে দেখি, আসতে দেখি। তো আপনি তো মানে আমি আপনাকে এমন মনে করিনি, আপনি সরি ভাইয়া, এটা আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করিনি, ঠিক আছে। পরে আমি বলতেছি আচ্ছা তোমার কথা শেষ হয়েছে? পরে আমি ওকে বললাম যে আচ্ছা মানুষ তো মানুষকে পছন্দ করে, তাই না? আমি যদি আপনাকে পছন্দ করি সেটা তো আপনার দোষের কিছু না, আমি আপনার প্রশংসা করলাম। পছন্দ করা মানে প্রশংসা করা। আর আপনার সবাই তো পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে তো সবাই সবাইকে পছন্দ করে না, তাই না? আপনার হয়তো আমাকে ভালো না লাগতে পারে, বাট আপনাকে আমার ভালো লাগে, ঠিক আছে, সেটা তো আমার দোষ না, ঠিক আছে। তো বলতেছে যে আপনি কি বলতে চান সরাসরি বলেন,
ঠিক আছে। তো আমি ওকে বিগত 1 বছরের যে কাহিনীগুলো হয়েছে, ও আসতো যাইতো সবকিছু বললাম। বলার পরে ও আমার প্রতি একটু সদয় হয়েছে আর কি, ঠিক আছে। সদয় হওয়ার পরে, এতদিন ধরে অপেক্ষা করছে। হ্যাঁ, তো সদয় হওয়ার পরে ওর রিয়েকশনটা আমি এমন দেখলাম যে না, ও আমার পক্ষে না, ঠিক আছে, হয়তো আমার বিপক্ষে, ও হয়তো রাজি হইব না। তবু আমি লাস্ট রিকোয়েস্ট করলাম যে আপু, আমি আমার মনের কথাটা বলতে পারছি, এটাই আমি ধন্য, এখন আমি শান্তি, এখন আমার ভিতরে আর মানে কোনো শূন্যতা কাজ করবে না, ঠিক আছে। আমি আর কোনোদিন আপনাকে ডিস্টার্ব করব না, ঠিক আছে। তো এই কথা বলার পরে ও রাখিয়ে দিছে, ফোন রাখিয়ে দিছে। ফোন রাখার পরে আমি এরপরের দিন গিয়ে পাসপোর্টের সাথে 50,000 টাকা জমা দিয়ে আসলাম পাসপোর্ট অফিসে ভিসার জন্য, ঠিক আছে। আর পাসপোর্ট টাকাটা জমা দেওয়ার পরেই কিন্তু আপনার প্রসেসিংটা শুরু হয়ে যায়, আপনি যেতেই হবে ভিসা আসলে। হ্যাঁ, দেন আমি রীতিমতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যেদিন জমা দিলাম তার ঠিক 2 দিন পর আমাকে ও ফোন দিল ওর বাসা থেকে। ও কিন্তু চলে গেছে, ঠিক আছে। ওর বাসা থেকে আমাকে ফোন দিল যে ভাইয়া, আমি যতটুকু শুনলাম যে আপনি নাকি বিদেশ চলে যেতেছেন। আমি কি হ্যাঁ চলে যেতেছে। আমি কি আচ্ছা, পরে বলতেছে যে আপনি তো একটা মানে আপনি যে গেঞ্জি পরেন বা আপনি যে টি শার্ট পরেন সেটা তো নিজেও ধুয়েও পরেন না, তো আপনি বিদেশ গিয়ে কি করবেন, আপনি কিভাবে থাকবেন, ঠিক আছে, আমাকে বলতেছে। তো আমি বললাম যে আচ্ছা, এই কৌতূহল তোমার জানার মানে তোমার তো জানার কথা না, ঠিক আছে। আমি যেভাবে থাকবি আমি মানে থাকবো। আর আমি কেন যাচ্ছি সেটা ওকে বললাম যে আমার ফ্যামিলি সমস্যা, আর আমার যেতেই হইব, আমার লাইফটাও করতে হইব। পরে আমাকে বলতেছে যে আমি আপনার ব্যাপারটা ভাবছি যে আপনি সত্যি যদি আমার জন্য এই 2 বছর এইভাবে আমাকে ফলো করে মানে যেতেছিলেন, ঠিক আছে, বাট আমি আপনার ভিতরে একটা জিনিস পাইছি যে আপনি আমাকে ডিস্টার্ব করেননি, ঠিক আছে। অন্যান্য ছেলেরা ডিস্টার্ব করতো, ঠিক আছে। আমি বুঝতেই পারলাম না আপনি আমাকে ফলো করতেছেন। এই ব্যাপারটা আমি আপনার খুবই ভালো লাগছে আমাকে বলতেছে। আর এটাও বলতেছে দেখেন ভাইয়া, আমার ফ্যামিলিটা অন্যরকম, আমিও অনেক ইনোসেন্ট, ঠিক আছে। আর আপনি যেহেতু আমার প্রতি এতটা মানে আমার প্রতি ভালোবাসাটা আপনার এত অগাধ, ঠিক আছে, আমি চাই না আপনাকে কষ্ট দিতে। আমার ফ্যামিলি কোনোদিন আপনাকে মাইনে নিবে না, ঠিক আছে। সো আমি ওর কথাটা অ্যাপ্রিসিয়েট করলাম, ঠিক আছে। তারপরে আমি বললাম না দেখো, আমি আমার পাওয়া না পাওয়ার প্রতি আমার আর কোনো আক্ষেপ নেই। তোমাকে যে আমি বলতে পারছি আমার এই 2 বছরকার আবেগটা, সেটাই আমার কাছে মানে আমার সেটাই পাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আক্ষেপ নেই আমার, ঠিক আছে। তুমি চাইলে তোমার মতো করে চলতে পারো, ঠিক আছে। আমি হয়তো আর কোনোদিন তোমাকে ফোন দিব না, ঠিক আছে, আমি আমার মতো থাকবো, ঠিক আছে। বাট তোমাকে সারা জীবন আমার মনে থাকবে, ঠিক আছে, এটা বললাম। তো বলার পরে ও প্রায় আমাকে মানে বললাম, আমি ওকে আবার লাস্টে একটা রিকোয়েস্ট করলাম যে তোমাকে আমি একটা গান শোনাই, ঠিক আছে। অনুষ্ঠানের শুরুতে না সরি, হ্যাঁ, আপনার আমি জুকারবার্গ আছে, ও ধরে ফেলবে। হ্যাঁ বল। অনুষ্ঠানের শুরুতে আমি যে গানটা শুনেছিলাম ওই গানটা, ও আচ্ছা, ফার্স্ট গান তো ওইটাই ছিল। ওইটাই ছিল। তো আমি ওই গানটা ওই সময়টা তো অনেক ভালো গাইতাম। অডিয়েন্স মানে আমি যে একাডেমিতে কাজ করতাম, ঠিক আছে, মানে অনেক ফ্যামিলি আসতো তাদের ছেলে মেয়ে নিয়ে, এই গানটা আমাকে সবসময় রিকোয়েস্ট করতো সাবজেক্ট একটু গাও, ঠিক আছে। সো আমি ওই গানটা কমফোর্টেবল ছিলাম, গাইছি, ঠিক আছে। তো গানটা শোনার পরে ও প্রায় 1 দিন পর আমাকে ফোন দিত, ঠিক আছে, যে ভাইয়া কি করতেছেন এন্ড দেন। তো আমি ভাবলাম পরে তোর কদর বাড়লো। জি। তো আমি ভাবলাম না, ও আমাকে নিয়ে হয়তো একটু ভাবতেছে, ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে তো মানে তোমার কথা জানাই দিছো, তো তুমি কেন আমাকে ফোন দিতেছো বা আমার খবর নিতেছো, ঠিক আছে। কেন জানি আপনাকে মানে মিস করতেছি, কেন জানি গানটার পর থেকে মেয়ে মানুষ তো বলিস না কেন, এই মিস করার কেন তোরা বলিস না? বলি তো বেচারা ঠিক আছে করতে পাগল হয়ে গেল। জি ঠিক আছে, গানের জন্য যে পাগল হয়েছে সে কথা বললে কি হয়, যাবে সব কথা বলা যায় না, কিছু কথা বুঝে নিতে লাগে। পরে ওকে বললাম, ঠিক আছে। ও আমাকে বললো যে আপনাকে যে কোনো কারণে মিস করতেছি, বাট আপনি সেটা ভাইবেন না যে আমি আপনাকে লাভ করি, আমাকে এভাবে বলতো, ঠিক আছে। আমি বলতো ও চক দিয়ে দাগ আবার টেনে দেয়, তোর এমন কেন, লাভ করে ফেলেছিস, পিছলায় অলরেডি চলে এসেছিস, এটা ভাবার কোনো কারণ নাই, পিছলায় গেছে, এমন কেন তোরা একটু ছলনাময়ী। তো আমি আমার কাছ থেকে মানে ভালোবাসার বাংলাদেশ।